হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু প্রত্যাশা টিউটোরিয়াল। তো আমরা ইন্ডিয়ান রিভার সিস্টেম পড়ছিলাম। তো ইন্ডিয়ান রিভার সিস্টেমের প্রায় 90% কভার করা হয়ে গেছে। ইন্ডিয়ান রিভার সিস্টেমের হিমালয়ান রিভারের সবই আমরা পড়েছি, ইন্দাস, গঙ্গা, ব্রহ্মপুত্রের ব্যাপারে। আর পেনিনসুলার রিভারের হাফ পড়া হয়েছে, মানে নর্মদা, তাপ্তি, মাহি, সবরমতী এবং লুনি। তো এই 5 নদীর ব্যাপার পড়েছি। এবার ইস্ট ফ্লোয়িং নদী, যেগুলো পূর্ব দিকে প্রবাহিত হচ্ছে, সেই নদীগুলোর ব্যাপারে পড়বো। তো বেশিরভাগ নদী পূর্ব দিকে প্রবাহিত, কম নদী পশ্চিম দিকে প্রবাহিত। তো পূর্ব দিকে প্রবাহিত নদীর ভিতরে মুখ্য মুখ্য 4-5টা নদী আছে, সেগুলো পড়বো: মহানদী, গোদাবরী, কৃষ্ণা আর কাবেরী। ওকে, তো আজকের মোটামুটি ক্লাসটা এই 4টে নদীর উপরে, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরীর উপরে। তো আই হোপ ভিডিওটা সবার ভালো লাগবে। তো মহানদীর ব্যাপারে পড়ছিলাম। তো মহানদী হচ্ছে দুটো স্টেটের ভিতর দিয়ে গেছে, একটা হচ্ছে ছত্তিশগড় আর একটা ওড়িশা। তো ছত্তিশগড়ের শিওয়া মাউন্টেন থেকে উৎপত্তি, শিওয়া SHIWA, শিওয়া মাউন্টেন থেকে উৎপত্তি হয়েছে। উৎপত্তি হওয়ার পর ছত্তিশগড় ক্রস করে উড়িষ্যায় প্রবেশ করে, উড়িষ্যায় প্রবেশ করার পর বঙ্গোপসাগরে মিলিত হয়। তো মহানদী নামটা শুনে মনে হচ্ছে অনেক বড় নদী, তাই তো? কিন্তু বড় নয়। পূর্ববাহিনী নদীদের ভিতরেও বড় নয়, পূর্ববাহিনী নদীদের ভিতরে তৃতীয় দীর্ঘতম নদী। যাক, এর দৈর্ঘ্য হচ্ছে 851 কিলোমিটার। এর ব্যাপার থেকে এই দৈর্ঘ্যটা আসতে পারে, উৎপত্তি স্থল আসতে পারে। আর একটা ইম্পর্টেন্ট খুব জিনিস আছে, হীরাকুদ ড্যাম মহানদীর উপরে অবস্থিত। ঠিক আছে, হীরাকুদ ড্যাম, হীরাকুদ ড্যাম এটা কেন বিখ্যাত? এই ড্যামটা, এটা পৃথিবীর ভিতরে সব থেকে বড় আর্দান ড্যাম। তো আর্দান ড্যাম টার্মটার বিষয়ে একটু জানার ব্যাপার আছে। তো আর্দান ড্যাম সাধারণত ড্যাম কিসের হয়? কংক্রিট, সিমেন্ট, বালি, পাথর দিয়ে তৈরি হয়। তো কিন্তু মহানদীর উপরে এই ড্যামটা, আর্দান ড্যাম, এটা বেশিরভাগটা বালি, পাথর, কাকর এইসব গুলো দিয়ে বানানো, মানে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে বানানো। এখানে কংক্রিটের ইউজ কম। তো সেই রকম ড্যামকে বলা হয় আর্দান ড্যাম। তো হীরাকুদ ড্যাম হচ্ছে পৃথিবীর সব থেকে বড় আর্দান ড্যাম, তো যেটা মহানদীর উপরে অবস্থিত। তো মোটামুটি মহানদীর ব্যাপারে এর থেকে বেশি কিছু আসে না। এর দৈর্ঘ্যটা জানতে চাই, কখনো কখনো উৎপত্তি স্থল আর হীরাকুদ ড্যামটার ব্যাপারে কিছু জানতে চাই। তো এরপর আমরা পড়বো হচ্ছে গোদাবরী নদীর ব্যাপারে। 2 নম্বর নদী যেটার ব্যাপারে পড়বো, প্রথমটা বললাম মহানদী, এবার পড়বো গোদাবরী। তো গোদাবরী হচ্ছে যত পেনিনসুলার রিভার আছে, যত দাক্ষিণাত্যের নদী আছে, ভারতের দক্ষিণ ভারতের যত নদী আছে, সমস্ত নদীর ভিতরে এটা সব থেকে বড় নদী। তো বড় যখনই হচ্ছে তখন এই ডিস্টেন্সটা ইম্পর্টেন্ট। এই ডিস্টেন্সটা হচ্ছে 1465 কিলোমিটার। তো এটা 3টে রাজ্যের ভিতর দিয়ে প্রবাহিত। প্রথমের উৎপত্তি, আমি একটা ছোট রাফ ম্যাপ আঁকাচ্ছি। তো এটা মোটামুটি ভারতের ম্যাপ। তো এটা গুজরাট, এখান থেকে উৎপত্তি মোটামুটি মহারাষ্ট্রের নাসিকের কাছে ত্রম্বকেশ্বর নামক জায়গায় উৎপত্তি। সোর্স হচ্ছে ত্রম্বকেশ্বর। নিয়ার নাসিক। নাসিকের ত্রম্বকেশ্বরের কাছ থেকে উৎপত্তি হওয়ার পরে প্রথমে মহারাষ্ট্রে যায়, তারপর তেলেঙ্গানায় যায়, তেলেঙ্গানার ভিতর দিয়ে প্রবাহিত হয়, প্রবাহিত হওয়ার পরে অন্ধ্রপ্রদেশে এসে এটা বে অফ বেঙ্গলে মিলিত হয়। তো গোদাবরীর ব্যাপারে অনেক কিছুই যদি জানা যায়, অনেক কিছু আছে, শাখা নদী, উপনদীর ব্যাপারে জানা যায়। তো এক্সাম পার্সপেক্টিভে এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়। তো মোটামুটি এইটাই সব থেকে দীর্ঘতম নদী, 1465 কিলোমিটার, 3টে স্টেটের ভিতর দিয়ে গেছে: মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই 3টে। মোটামুটি এই অ্যাকচুয়ালি দক্ষিণ ভারতে যতগুলো নদী আছে সেগুলোর ব্যাপার থেকে সেরকম কিছু প্রশ্ন আসে না। অ্যাকচুয়ালি ড্যাম, ব্যারেজ, এইগুলোর প্রশ্নই বেশি আসে, যে কোন নদীর উপরে কোন ড্যাম অবস্থিত, কোন ব্যারেজ অবস্থিত। তো নদীগুলোর সোর্স আর ডিস্টেন্স, দৈর্ঘ্য কতটা, সেইটা জানা থাকলেই মোটামুটি রাফলি পড়া হয়। তো এরপর 3 নম্বর নদীর ব্যাপারে পড়বো, কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর ব্যাপারে পড়ার আগে এই গোদাবরীর ব্যাপারে আর দুটো জিনিস আছে। গোদাবরীর সব থেকে বড় শাখা নদীর নাম হচ্ছে প্রাণহিতা বা প্রণহিতা। প্রাণহিতা হচ্ছে এর সব থেকে বড় শাখা নদী। গোদাবরীর সব থেকে বড় শাখা নদী হচ্ছে প্রাণহিতা। আর গোদাবরীর উপর একটা ইম্পর্টেন্ট ব্যারেজ আছে, নট ড্যাম, ব্যারেজ। ব্যারেজটার নাম হচ্ছে স্যার আর্থার কটন ব্যারেজ। স্যার আর্থার কটন ব্যারেজ।
তো এই ব্যারেজটা ইম্পর্টেন্ট, আর সব থেকে বড় উপনদী হচ্ছে প্রাণহিতা। তো মোটামুটি গোদাবরীর ব্যাপারে এইটুকুই। কৃষ্ণার ব্যাপারে এবার পড়বো। 3 নম্বর নদী যেটার ব্যাপারে পড়বো সেটা হচ্ছে কৃষ্ণা নদী। কৃষ্ণা নদীর উৎপত্তি, কৃষ্ণা নদী হচ্ছে যত পেনিনসুলার রিভার আছে, দক্ষিণ ভারতে যত নদী আছে, এটা সেকেন্ড লার্জেস্ট, অ্যাকচুয়ালি সেকেন্ড লার্জেস্ট নয়, সেকেন্ড লংগেস্ট। তো লংগেস্ট আর লার্জেস্ট দুটো টার্ম নদীর ব্যাপারে কিন্তু অনেক ইম্পর্টেন্ট। লার্জেস্ট মিন সব থেকে যার জল ধারণ ক্ষমতা বেশি। সিন্ধু নদীর জল ধারণ ক্ষমতা কিন্তু নীল নদের থেকে অনেক বেশি, বাট নীল নদের থেকে তো সিন্ধু নদীর দৈর্ঘ্য কম। তো লংগেস্ট মিন ডিস্টেন্স কতটা কভার করে, যতটা দৈর্ঘ্য, আর লার্জেস্ট মিন যতটা জল ধারণ করে, যত কিউবিক মিটার জল ধারণ করে। তো কৃষ্ণা নদী হচ্ছে দক্ষিণ ভারতের নদীদের ভিতরে সেকেন্ড লংগেস্ট রিভার। তো এর ডিস্টেন্স কোন কোন জায়গায় 1401 কিলোমিটার দেখা যায়, কোন কোন জায়গায় 1400 কিলোমিটার দেখা যায়। তো এটা ডিপেন্ড করে 1400 বা 1401 কিলোমিটার। যাই হোক, তো কৃষ্ণা নদী 4টে ডিস্ট্রিক্টের স্টেটের ভিতর দিয়ে গেছে। প্রথমে এটার উৎপত্তি হচ্ছে মহারাষ্ট্রের যেদিকে পশ্চিমঘাট পর্বতমালা রেঞ্জ আছে। এরপরে যখন ফিজিক্যাল ফিচার্স পড়াবো তখন এই রেঞ্জ গুলো আরো ডিটেলস বোঝানো যাবে। তো এখানকার মহারাষ্ট্রের কাছে যে রেঞ্জটা আছে সেটার নাম হচ্ছে সৌভাদ্রি রেঞ্জ। দেখো, সৌভাদ্রি রেঞ্জ থেকে উৎপত্তি হয়ে মহারাষ্ট্র পরে তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, আরেকটা ডিস্ট্রিক্ট, আরেকটা স্টেট আমার এক্সাক্ট মনে পড়ছে না, 4টে স্টেটের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে। তো কৃষ্ণা নদীর কিছু উপনদী আছে, পেন্নার, মুসি। তো অ্যাকচুয়ালি এই কৃষ্ণা নদীর ব্যাপারে এর থেকে আগে বেশি প্রশ্ন আসেনি, যা প্রশ্ন এসছে এই মুসি নদীর উপরে। তো এরকম প্রশ্ন আছে, মুসি নদীর তীরে অবস্থিত শহরটার নাম কি? তো মুসি নদীর তীরে যে অবস্থিত শহর সেটার নাম হচ্ছে হায়দ্রাবাদ। আর কৃষ্ণা নদী মহারাষ্ট্র থেকে উৎপত্তি হয়ে 4টে স্টেটের ভিতর দিয়ে গিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর উপরে সেরকম বেশি ড্যাম ব্যারেজ কিছু নেই, তো সেরকম ডিটেলসে পড়ারও কিছু নেই। এরপর আমরা 4 নম্বর নদীর দিকে যাব, কাবেরী নদী। ওকে, তো কৃষ্ণা নদীর ব্যাপারে বলছিলাম ড্যাম ইম্পর্টেন্ট নেই, ওটা অ্যাকচুয়ালি একটু ভুল বলা হয়েছে। দুটো ইম্পর্টেন্ট ড্যাম আছে, একটা হচ্ছে নাগার্জুন সাগর, আর একটা ড্যাম হচ্ছে আলমাটি ড্যাম। মনে রাখার একটা শর্টকাট ট্রিক আছে, অর্জুনের সাথে কৃষ্ণর একটা সম্পর্ক আছে না, তাই নাগার্জুন সাগর ড্যামটা কৃষ্ণ, আর কৃষ্ণ কি ছিল? কৃষক। তো মাটির সাথেও কৃষ্ণর একটা সম্পর্ক আছে, তো আলমাটি ড্যামটাও কৃষ্ণের সাথে রিলেটেড। যাই হোক, তো এরপর পড়বো কাবেরী নদীর ব্যাপারে। আমি বোর্ডটা একটু ক্লিন করছি। কাবেরী নদীর ব্যাপারে এবার পড়বো। কাবেরী নদী 4টে স্টেটের ভিতর দিয়ে গেছে। অ্যাকচুয়ালি 4টে স্টেট নয়, 3টে স্টেট, একটা ইউনিয়ন টেরিটরি। কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, আর যেটা ইউনিয়ন টেরিটরি সেটা হচ্ছে পুদুচেরি। তো কাবেরী নদীর জল বন্টন নিয়ে কর্ণাটক আর তামিলনাড়ুর ভিতরে অনেক দিনের একটা ঝামেলা চলছিল যে কে কতটুকু জল ব্যবহার করবে। তো এটার ফাইনাল ভার্ডিক্ট হয়, মানে এটার সুপ্রিম কোর্ট শেষ মামলার রায় দেয় 2018 সালে। 2018 সালে ডেটটা ইম্পর্টেন্ট নয়, তবে সালটা কোনো সময় প্রশ্ন আসতে পারে। 2018 সালে এর ফাইনাল ভার্ডিক্ট হয় কর্ণাটক আর তামিলনাড়ুর জল বন্টন নিয়ে। ইভেন সুপ্রিম কোর্ট থেকে এটা বলা হয় কেরালা কত % জল ইউজ করবে, পুদুচেরি কত % জল ইউজ করবে। যাই হোক, এটা ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে 2018। তো কাবেরী নদীর উপরে একটা খুব ইম্পর্টেন্ট হাইড্রো প্রজেক্ট চলে, যেটা নাম হচ্ছে শিব সমুদ্রম হাইড্রাল প্রজেক্ট। তো এটা কেন ইম্পর্টেন্ট? এই শিব সমুদ্রম হাইড্রাল প্রজেক্টের থেকে যে পরিমাণ ইলেকট্রিসিটিটা আসে, সেই ইলেকট্রিসিটিটার 90% ব্যাঙ্গালোর শহরকে আলোকিত করে। ব্যাঙ্গালোর শহরের প্রায় 90% ইলেকট্রিসিটি এই শিব সমুদ্রম হাইড্রাল প্রজেক্ট থেকে আসে, যেটা কাবেরী রিভারের উপরে চলছে। তো আর একটা জিনিস জানা দরকার, কাবেরী নদীর প্রায় 90% জল শুকিয়ে এসছে, প্রায় 90% জল
শুকিয়ে এসছে। কাবেরী নদী প্রায় বিলুপ্তর দিকে, তো এটাকে বাঁচানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে, অনেক গাছ লাগানো হচ্ছে কাবেরী নদীর তীরে। আরেকটা জিনিস, একটু ম্যাপের প্রয়োজন বোঝানোর জন্য। তো মোটামুটি এটা ভারতের ম্যাপ, এরকম অনেক নদী আছে। কাবেরী নদীর নিচের দিকে কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু এই নিচের সাইড এরকম। এদিকেও কিছু নদী আছে, নর্মদা, তাপ্তি, মাহি, এগুলো আছে। তো বেশিরভাগ দক্ষিণ ভারতের নদী বৃষ্টির জলে পুষ্ট। একমাত্র নদী কাবেরী নদী যেটাতে সারা বছর সমান পরিমাণ জল থাকে, সারা বছর সমান জল থাকে। এটা কিভাবে পসিবল? এই নদীগুলো বৃষ্টির জলে পুষ্ট, এটাও পুষ্ট, ইভেন কাবেরী নদীও বৃষ্টির জলে পুষ্ট, তাও এটাতে সারা বছর সমান পরিমাণ জলের প্রবাহ থাকে। তার রিজনটা হচ্ছে, যখন মৌসুমী বায়ু হিট করে ভারতবর্ষে, তখন এর উত্তর ভাগে প্রচুর পরিমাণ বৃষ্টিপাত হয়। তো এখানকার জলের ফ্লোটা সারা নদীতে থাকে, এবং যেখানে মিশছে সমুদ্রে, বঙ্গোপসাগরে, সেখানে যে পরিমাণ জলের প্রবাহ আসছে, যখন আবার প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ু হিট করে, তখন তার দক্ষিণ ভাগটাতে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়। তাহলে যেখানে বঙ্গোপসাগরে মিশছে, সেখানে মোটামুটি একই পরিমাণের, একই আয়তনের জল বঙ্গোপসাগর প্রত্যেক বছর মিশে, যদিও সেই পরিমাণটা খুব কম। তো যাই হোক, তো ওয়াটার ফ্লো একই রকম থাকে একমাত্র কাবেরী নদী, বাকি কোনো নদীর এরকম থাকে না। তো দক্ষিণ ভারতের নদী মোটামুটি এরকমই। আর কিছু কিছু নদীর ব্যাপারে অনলাইনের কোশ্চেন আছে, যেগুলো অতটা ইম্পর্টেন্ট রিভারও নয়। তো মোটামুটি 4টে নদীর ব্যাপারে পড়লাম, মুখ্য 4টে নদী। আর কিছু নদী আছে যেগুলো একটু পড়া দরকার। যেমন একটা নদী আছে ব্রাহ্মণী নদী। এটা কেন ইম্পর্টেন্ট? এর তীরে রাউরকেল্লা ইস্পাত কারখানা আছে। আর একটা নদী আছে ভাইগাই রিভার, VAIGAI, ভাইগাই। তো এটা কেন ইম্পর্টেন্ট? এই নদীটা পক প্রণালী যেটা আছে তোমার ভারত আর শ্রীলঙ্কার ভিতরে যে প্রণালী, সেটার নাম পক প্রণালী। তো সেইখানে এই নদীটা পড়েছে, আর মাদুরাই শহর এই নদীর তীরে অবস্থিত। তো মোটামুটি এই 2-1টা অনলাইনের কোশ্চেন আছে। এছাড়া ইন্ডিয়ান রিভার সিস্টেমের আর কিছু নেই। তো আমাদের মোটামুটি যে 5-6টা ভিডিও হলো, এটাতে ভারতীয় নদীর প্রণালীর সমস্তটাই পড়া হলো। তো ভিডিও সিরিজটা যদি ভালো লাগে, ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।